জনগণই আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস বললেন প্রধানমন্ত্রী। বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকে শুধু নিজেদের ভাগ্য গড়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বিএনপি কর্মীর বাসায় যাওয়া অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলছে রাশিয়া। মধ্যরাতে শেষ হচ্ছে রংপুর সিটি নির্বাচনের প্রচার, নগরী জুড়ে উৎসব আমেজ। গতানুগতিক ট্রাফিক ব্যবস্থাপনায় মিলবে না মেট্রো রেলের সুফল, নিচের সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। শুভ বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, তারকা হোটেলগুলোতে বর্ণিল আয়োজন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণই আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস, এর বাইরে কোনো শক্তি নেই। গণভবনে তৃণমূল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকে শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, মানুষের ভাগ্য গড়েনি। আওয়ামী লীগ জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনের পরদিন গণভবনে দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। নবগঠিত কমিটির সদস্যসহ গণভবন মাঠে তখন তৃণমূল নেতাকর্মীরা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তৃণমূলের নেতাদের স্বাগত জানান আওয়ামী লীগ সভাপতি। আপনারা কষ্ট করে আসছেন গণভবনে, এই গণভবন আপনাদেরই ভবন। দলকে আরো সুসংগঠিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের দল, এর মূল লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন। বিএনপি জাতীয় পার্টি এগুলি তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মিলিটারি শাসক, তার পকেট থেকে বের হওয়া ভাসমান। কাজে এদের দায় দায়িত্বটা জনগণের উপর নাই। যদিও তারা দাবি করে অনেক বছর ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য করেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য করেনি। আর আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য করা, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি। বিশ্বব্যাপী মন্দার ধাক্কা, মিতব্যয়ী হওয়া আর উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বলেন, জনগণ সঙ্গে থাকলে উন্নয়ন অগ্রগতি থামিয়ে দেওয়ার শক্তি নেই কারো। মানুষের আস্থা বিশ্বাস, এটাই আমাদের বড় শক্তি, আমাদের আর কোনো শক্তি নেই। একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। আর কেউ যদি খুব স্বাধীন চেতা হয় তো অনেকেই তাদেরকে পছন্দ করে না। অনেক বড় বড় দেশ বা আমাদের স্বাধীনতা বিরোধীরা কখনো এটা পছন্দ করবে না। কিন্তু আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তো বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের উন্নতি, এটা কেউ আটকাতে পারবে না। যেটা জাতিপিতা বলে গেছেন যে কেউ দাবা রাখতে পারবে না, সেটা পারবে না। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তৃণমূল নেতারা। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, দেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছেন। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা মানে জনগণ, জননেত্রী শেখ হাসিনা মানে বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের উন্নয়নকে ধরে রাখতে চায় বাংলাদেশের মানুষ। জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন, আমরা অবশ্যই সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার কথাও বলেন তৃণমূলের নেতাকর্মীরা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় সংসদের সদস্যরা। এর আগে শনিবার আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে নতুন কমিটি নির্বাচিত হয়। এতে দলটি বর্তমান সভাপতি শেখ হাসিনা টানা 10মবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। আর টানা 3য়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে
পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা এবং বিএনপি নেতৃত্বে সরকার হটানোর একটা আন্দোলন তারা করে যাচ্ছে। চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার ম্যাক্সিমাম সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সভাপতি। বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শুধুমাত্র পরিবর্তনের জন্য পরিবর্তন নয়, বিএনপি দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করবে। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপির এই নেতা আরও বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই বিএনপি ২৭ দফা দিয়েছে। এর মাধ্যমে আগামীতে আওয়ামী লীগকে হটিয়ে নতুন সরকার এলেও যাতে আর স্বৈরশাসন চালাতে না পারে তা নিশ্চিত করা হবে। বর্তমান সরকার দেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলেও এ সময় মন্তব্য করেন ডক্টর মোশাররফ। কিভাবে এই যে বাংলাদেশকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে, সেটার থেকে কিভাবে এই রাষ্ট্র কাঠামো মেরামত করা যাবে, সেই জন্য আমরা কিন্তু ২৭ দফা আমাদের যে প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বিএনপি কর্মীর বাসায় যাওয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের চেষ্টা বলে মনে করে রাশিয়া। রুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার বৃহস্পতিবারের মন্তব্যটি এবার প্রচার করেছে ঢাকার রুশ দূতাবাস। ফেসবুক পেজে চ্যানেল টেলিগ্রামের এ সংবাদে বলা হয়েছে, বাংলাদেশের জনগণের মানবাধিকারের সুরক্ষার কথা বলে ক্রমাগত অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে উপস্থিত মানুষের কথা বলার চেষ্টাকে প্রত্যাশিত বলেও মন্তব্য করেন মারিয়া জাখারোভা। রংপুর সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোট কেন্দ্র করে নগরীতে বিরাজ করছে উৎসব আমেজ। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশার কথা জানিয়েছেন। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ২৭ ডিসেম্বর রংপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ। আজ রাত ১২টায় শেষ হচ্ছে প্রচারণা। দলের নেতাকর্মী আর সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নগর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শতাধিক আইনজীবী আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইছেন ডালিয়া। আওয়ামী লীগ এমন একটি সরকার যারা কারচুপি বিশ্বাসী না, তারা সুষ্ঠু নির্বাচন সেই সরকারের মাধ্যমেই হবে আমি আশঙ্কা করি না। যারা মনে করে তারাই হয়তো পেশি শক্তি দেখাতে পারে, সেই দিকে আমি আইন শৃঙ্খলা রক্ষকের অনুরোধ করব এই বিষয়ের দিকে দৃষ্টি দেওয়ার। এদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, মেয়র থাকাকালীন সকল দলের নেতা সমর্থকদের সমানভাবে সেবা দিয়েছেন তিনি, তাই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। 229টা ভোট সেন্টারে আমাদের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা থাকবে এবং ভোট কোনো ধরনের কারচুপি বা জালিয়াতি করার কোনো ধরনের চেষ্টা করলে তার স্পটে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। তবে ভোটাররা বলছেন, এলাকা ও জনগণের উন্নয়নে কাজ করতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। এইবার ভালো মেয়র হইলে তাহলে দেখি একটু কাজকাম যদি করতে পারে। সৎ, যোগ্য এবং যাকে দিয়ে আমাদের নগরের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, তেমন ব্যক্তিকেই নির্বাচিত করবো ইনশাল্লাহ। এদিকে রিটার্নিং অফিসার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ারও আশ্বাস দেন তিনি। সকল কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সকল ব্যবস্থা গ্রহণ করছি। রংপুর সিটি নির্বাচনে ভোটার 4,26,469 জন। এর মধ্যে পুরুষ 2,12,302 এবং নারী 2,14,167 জন। 229টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএমে ভোট হবে। মেয়র পদে 9 জন এবং 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর সহ 257 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রাজধানী যানজট কমাতে মেট্রো রেল অনেক ইতিবাচক প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন উঠেছে নিচের সড়কের গতানুগতিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে।
বিশেষজ্ঞরা বলছেন বিদ্যমান ব্যবস্থাপনায় মেট্রোর সুফল পরিপূর্ণ মিলবে না, ফেরাতে হবে শৃঙ্খলা। এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইরশাদ আলী। উড়ালপথে অত্যাধুনিক গণপরিবহন আসলেও মূল সড়কের চিত্রে তেমন পরিবর্তন হচ্ছে না। নির্মাণযোগ্যের দিয়াবাড়ি অংশে সবুজ মাঠ থাকায় স্টেশনগুলো যথেষ্ট খোলামেলা জায়গা রাখা গেছে, কিন্তু বাস্তবতা হলো শহরের ভেতর বলতে গেলে যা একেবারে অনুপস্থিত। বিশেষ করে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া অংশে পথচারীদের চলাচলের পথ সংকুচিত। এ কারণেই এ অংশে যানজট তৈরির শঙ্কা থেকেই যাচ্ছে। অনেক ছোট, এটা আমরা দেখতে পাচ্ছি, ফুটপাত নাই, গাড়ি পার্কিং এর জায়গা নাই। একই লেনে যদি দুইটা গাড়ি ঢোকায় সেক্ষেত্রে ওভারটেকিং করতে অ্যাক্সিডেন্ট হবে। প্রধান সড়ক ও ফিডার সড়কগুলো হয়ে মেট্রো স্টেশনে আসা ও শেষ গন্তব্যে পৌঁছাতে চাপ বাড়বে ছোট ছোট যানবাহনের। বিশেষজ্ঞদের মত, এগুলো উপেক্ষা করে চলা সম্ভব নয়। মেট্রো হয়তো পিক টাইমের 17 থেকে 20% কমিউটারদেরকে সে লোড হিসাবে নেবে। বিভিন্ন ডেস্টিনেশনে যাওয়ার জন্য মেট্রো যাদের ব্যবহার হবে না, তারা ডেফিনেটলি দেখা যাবে নিচে নাকাল হবে, যানজট যাবে না, মোটরসাইকেলে রাইড শেয়ার ইউজ করবে, মোটরসাইকেলের সংখ্যা বাড়তে থাকবে, যেটা আনম্যানেজেবল। 2017 সালে নির্মাণ কাজ শুরু হবার পর বেহাল সড়ক, ধুলোবালু, জলাবদ্ধতায় বেগম রোকেয়া সরণিতে ঠিকমতো চলেনি যানবাহন। ক্রেতার দেখাও পায়নি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। সড়ক উন্মুক্ত হওয়ায় ক্রেতার আনাগোনা বেড়েছে, এমনকি স্টেশনের আশপাশ ভবনগুলোর চাহিদাও বেড়েছে ব্যাপক হারে। আশঙ্কা করা হচ্ছে এসব কারণে চাপ বাড়বে এই সড়কে। এখানে প্রায় 10 নম্বর থেকে তালতলা পর্যন্ত অলমোস্ট না হলো 300 দোকান আছে, সবাই এক পজিশনে আছে, কেউ ভালো পজিশনে নাই। তাহলে ইনশাল্লাহ সামনে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক উন্নতর দিকে আশা করি হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। তবে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। বিশ্লেষকদের মত হলো শুধু মাত্র ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজালেই কোনো সংকটই আসবে না। ফুটপাতটাকে পথচারী বান্ধব, বাসগুলিকে খণ্ডিত বিখণ্ডিত না করে কনসলিডেট করে বাস রুট ফ্র্যাঞ্চাইজ, তাহলে নিচে সুশৃঙ্খল চলে আসবে। ছোট ছোট গাড়িকে আমি নিরুৎসাহিত করব, কারণ ভালো বিকল্প চলে আসছে, তাহলেই দেখা যাবে তখন নিচের কাজগুলি লো কস্ট, এত কিন্তু বেশি পয়সা লাগবে না। স্টেশন এলাকার ব্যবস্থাপনা যেমন স্মার্ট করার প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে পারিপার্শ্বিক যানবাহন নিয়ন্ত্রণের উদ্যোগ নেবার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। বলা হয়ে থাকে মেট্রো হলো গণপরিবহন ব্যবস্থার সর্বোচ্চ একটি ব্যবস্থা। নিচে সড়কে যে যানবাহন রয়েছে সেগুলো থেকে দৃষ্টি এড়িয়ে নিলে চলবে না। বাস রুট ফ্র্যাঞ্চাইজিং করে শহরের সড়কগুলোতে যান চলাচলে একটা শৃঙ্খলা আনার দিকে এখন নজর দিতে হবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, আগারগাঁও, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। রাজধানীর সব গির্জা সেজেছে বর্ণিল সাজে। বিশেষ প্রার্থনায় শুরু হয় উৎসবের সকাল। দিনভর ধর্মীয় আচারে যোগ দেন সব বয়সী খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মিনালা দিবার রিপোর্ট। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবে দিনটি উদযাপন করা হচ্ছে। গির্জার ভেতরে ও বাহিরে নানা রঙের বেলুন, নকশা করা ককশিট, রঙিন কাগজ, জড়ি ও ফুল দিয়ে সাজানো হয়েছে। বর্ণিল সাজে সাজানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। গির্জা প্রাঙ্গণে থাকা গাছে ঝোলানো হয়েছে রং বেরঙের বাতি। অনেকদিন পরে ফ্রেন্ডের সাথে দেখা হয়, ফ্যামিলিকে টাইম দেই। যিশু আমাদের মুক্তির পথ এনেছে, এর জন্য আমরা তাকে অনেক সম্মান করি। সবথেকে ভালো লাগে মানুষের সাথে মিলে একসাথে কথা বলা, তাদের কাছে আনন্দ না প্রকাশ করা। এবারের বিশেষ প্রার্থনা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যেন থেমে যায়। উনি আমাদের পাপের জন্য ক্রুশকাষ্টে প্রাণ ত্যাগ করেছেন, কিন্তু আজকে তার জন্মদিন। আজকে আমাদের সবার বড় দিন এবং সবার একটা আনন্দের দিন। এই কারণে এই দিনটি আজকে বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের কাছে।
এই দিনে পাপ স্বীকার সংস্কারের মাধ্যমে বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি নেন খ্রিস্টানরা। যেন আমরা যীশু খ্রিস্টের যে আদর্শ সেই আদর্শগুলোকে অনুসরণ করি এবং নিজেদের জীবনকে আবার নবায়ন করি। তিনি এসেছেন মানুষে মানুষে যাতে মিলন ঘটে, শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আমরা প্রার্থনা করছি, ঈশ্বরের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই নানা সাজে পরিবার পরিজন নিয়ে গির্জা প্রাঙ্গণে ভিড় করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বেথেলহেমের গোশালায় আগমন হয়েছিল মহান যিশুর। শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আলোকিত করেছেন পুরো পৃথিবীকে। খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশুর এই বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ার সহায়তা চাইলেন ঈশ্বরের কাছে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বড়দিন উদযাপনে জমকালো আয়োজন 5 তারকা ও অভিজাত হোটেলগুলোয়। চোখ ধাঁধানো আলো আর দৃষ্টিনন্দন সাজের সাথে উপহারের ঝুলি হাতে সান্তা ক্লজের আনন্দঘন উপস্থিতি। ইয়াকুব লিটুর ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। বড়দিনের উৎসব মুখরতা ছড়িয়ে আছে শিশুদের ঘিরে। পছন্দের কার্টুন চরিত্রের সাথে ছবি তোলায় ব্যস্ত কেউ, কেউ আবার হাওয়াই মিঠাই আর পপকর্ন নিয়ে মেতেছে নিজের মতো। শিশুদের নানান খেলার আয়োজনও রয়েছে বড়দিনের রং ছড়ানো উচ্ছ্বাসে। Today is a Christmas day for like all the kids to celebrate. Art competition হয়েছিল আগে। ক্রিসমাসের ব্যাপারে আমি ক্রিসমাস ট্রি এঁকেছি। মার্কিনা। হঠাৎ মুহুর্মুহু ঘণ্টার ধ্বনি বাজিয়ে সান্তা ক্লজ হাজির। মুহূর্তেই নাচে গানে মেতে ওঠেন ছেলে বুড়ো সবাই। প্রিয় সান্তা শিশুদের হাতে তুলে দেন উপহার। They are enjoy with us. I am dancing and laughing. উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে বাঙালির ঐতিহ্যবাহী পুতুল নাচ, গ্রামীণ মেলা আর কিডস কার্নিভালের আয়োজনও করে হোটেল রেস্তোরাঁগুলো। ক্রিসমাস ফ্রুট, কেক, কুকিজ, চকোলেট সহ দেশি বিদেশি বিভিন্ন মজাদার খাবার সাজানো ছিল অতিথিদের জন্য। সি ফুড সব দিয়ে আমরা শুরু করছি। আমাদের লবস্টার মিক্স স্যুপ আছে, ভালো খুব। বড়দিনের উপলক্ষে আমাদের টার্কি আছে, রোস্টেড টার্কি, ফাস্ট ফুড সেগুলো থেকে শুরু করে লাঞ্চ, ব্রাঞ্চ, সব কিছু, ডিনার, এভরিথিং উই হ্যাভ অ্যারেঞ্জড ফর টুডে। শহুরে ব্যস্ত জীবনের অবসরে বড়দিনের উৎসবে নিজেদের মতো সময় কাটাতে বন্ধু-বান্ধব ও পরিজন নিয়ে আসেন সব বয়সী মানুষ। স্যান্টা সবাইকে মানে খুশি রাখুক। যার যার ধর্ম শেষে পালন করবে। আমি অ্যাকচুয়ালি আসছি আমার বাচ্চাদের জন্য, এনজয় করার জন্য। আমার দুটো বাচ্চাকে নিয়ে আসছি, আমার ভাগ্নাকে নিয়ে আসছি, তারা অনেক এনজয় করছে। অনাগত দিন সুন্দর ও রঙিন হয়ে উঠবে, দুঃখ জড়া সংকট ঘুচবে, বড়দিনে এমন প্রত্যাশা সবার। যীশুখ্রিস্টের জন্মদিনকে ঘিরে বড়দিন পালিত হলেও এটি আসলে বাঙালির কাছে পরম আনন্দের একটি নাম এবং এই দিনকে ঘিরে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সেজেছে বর্ণিল সাজে। এমন আনন্দযোগে মিলিত হতে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ এসে জড়ো হয়েছেন, যেখানে আসলে বড়দিন হয়ে উঠেছে একটি গভীর আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনের নাম। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিটিভি প্রাঙ্গণে নানা আয়োজন, সুস্থ ধারার বিনোদনের অঙ্গীকার। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন, দুর্ভোগে ছিন্নমূল মানুষ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রতিষ্ঠায় 59 বছরে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। দিনভর নানা আয়োজন ছিল বিটিভি প্রাঙ্গণে। সুস্থ ধারার বিনোদনের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নের চিত্র তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনটি। মফিউর রহমানের রিপোর্ট। বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠার 59 বছর উদযাপন করছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভি। বিটিভি চত্বরকে সাজানো হয় রঙিন ব্যানার ফেস্টুনে। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে আসেন কলাকুশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একসাথে পাড়ি দিবে প্রজন্ম থেকে। সাবেক বর্তমান কর্মী ও কলাকুশলীরা বলছেন, একসময় বিনোদনের একমাত্র এই মাধ্যমটি উত্তরোত্তর উন্নতি করবে। বাংলাদেশ টেলিভিশন কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে অনেক ইতিহাস তুলে ধরেছে। আমরা যে শ্রম দিছি বা আমাদের সাথে যারা অত্যাধিক শ্রম দিয়ে বিটিভিকে এই পর্যন্ত নিয়ে আসে। বিটিভির মহাপরিচালক বলেন, একদা মানুষের হৃদয়ে গেঁথে থাকা বিটিভি
আবারও সেই জায়গা দখল করবে। দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই দেশের উন্নয়ন, স্বাধীনতার প্রকৃতি, ইতিহাস মানুষের কাছে কিভাবে তুলে ধরতে চাই সেগুলো। মানুষের রুচির পরিবর্তন হয়েছে, উন্নয়নের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, সেই সব মিলেই এখন আমরা কাজ করে যাচ্ছি। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে বিটিভির ধারাবাহিক সাফল্য ও সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। আমরা বিটিভিকে নতুন আঙ্গিকে সাজাচ্ছি এবং এখন বিটিভির 3টি চ্যানেল এবং সংসদ চ্যানেল সহ 4টি চ্যানেল, আমরা 6টি বিভাগে আরও 6টি বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনজীবন। হাসপাতালগুলোতেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বাড়ছে। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। শীত নামতে শুরু করেছে দেশ জুড়ে, সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাস। ঠাকুরগাঁয়ে দিনের বেলায় কিছুটা রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হওয়ায় রাস্তাঘাট প্রায় ফাঁকা। গ্রামের লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। খুবই ঠান্ডা পড়ছে, কাম কাজ করা যায় না, ঠান্ডায় হাত পা ককড়া করে আনছে। শহরত কি খালি কম্বল দিলে হবে, গ্রামত দিবা হবে নাই, আমরা কাজ কাম করতে খুবই কষ্ট হয়েছে। গাইবান্ধায় স্বল্প আয়ের মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে পড়েছে। ঘন কুয়াশার মধ্যে শিক্ষার্থী সহ মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কৃষি কাজও করতে পারছেন না মজুররা। শীতের মধ্যে কাগজ হলে ভালো হয়। কুয়াশার প্রচুর চাপ, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। পঞ্চগড়ে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। রাতের বেলা লেপ কম্বল অনেক কিছু নিতে হচ্ছে ঢাকা, তবুও ঠান্ডা যায় না। শীত খুবই, কুয়াশার মধ্যে এসে বাইরে হওয়া যায় না। কুয়াশার জন্য বেড়াইতে পারি না, হাতে করে পেটে খাই, গরিব মানুষ আমরা। প্রচণ্ড ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রংপুর। ঠান্ডা বাতাসে বাড়ছে শীতজনিত রোগবালাই। শীত বস্ত্রের অভাবে চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। এবার ঠান্ডা খুব, হাত মোটাটা হচ্ছে বাবা, এবার কাপড় চোপড়, ঠান্ডার কাপড় চোপড় কেউ দেয় না। মৃদু শৈত্যপ্রবাহের কবলে দিনাজপুর। ভোগান্তি বেড়েছে শিশু ও বয়স্কদের। শিশু হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। অক্সিজেনের সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, পাপটা জমে গেছে, এতে একটু কাশছে। এক সপ্তাহের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। একাত্তরে কণ্ঠযোদ্ধা শীলা মোমেন ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় গান গেয়ে সংগ্রহ করেন অর্থ আর সহানুভূতি। উজ্জীবিত করেন দুই বাংলার আপামর মানুষকে। যুদ্ধদিনের সেসব স্মৃতি জানিয়েছেন শীলা মোমেন। শিউলি শবনমের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন ইফরাজ নূর। সময় তখন অগ্নিঝরা মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী শীলা কলকাতায় পৌঁছে যোগ দেন মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায়। দেশ স্বাধীনের দুর্মর এক নেশায় ছুটে বেড়ান পশ্চিমবঙ্গের গলি রাস্তা থেকে রাজপথ। গলায় ছিল হারমোনিয়াম, কণ্ঠে বেজেছিল চেতনা জাগানো সঙ্গীত। ক্রমশ শিল্পী সংস্থার সদস্য সংখ্যা দাঁড়ায় 100-তে। সে সময় বিভিন্ন দলে ভাগ হয়ে শরণার্থীদের জন্য টাকা তুলতে কণ্ঠযোদ্ধারা চষে বেড়ান বিভিন্ন এলাকা। সংস্থার এই যে গান গাওয়া নানান জায়গায়, এটার কিন্তু মানে বাংলাদেশের যুদ্ধের পক্ষে একটা জনমত সৃষ্টি করা, এটাও কিন্তু একটা লক্ষ্য ছিল। কলকাতার বিভিন্ন জায়গায় বা কলকাতার বাইরেও অনুষ্ঠানের আয়োজন হতো, সেখানে গান গেয়ে গেয়ে আমরা অর্থ সংগ্রহ করব। বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার পরাণ কান্দে রে। প্রশিক্ষণ ক্যাম্পে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতে তাঁদের ভূমিকা ছিল অগ্রণী।
আমাদের যে যুদ্ধটা একটা জনযুদ্ধ ছিল, খুব সাধারণ মানুষেরা অল্প ট্রেনিং নিয়ে কিন্তু যুদ্ধে গেছে, যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে। স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ যাত্রায় বিদেশি গুপ্তচরের অনুপ্রবেশ ঠেকানো ছিল আরেক চ্যালেঞ্জ, বলছিলেন মুক্তিযোদ্ধা শিলা মোমেন। একবার আমাদের সঙ্গে দুজন বিদেশি যাচ্ছে, তো আমরা তো গাড়ির মধ্যে কথা বলছি, আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলায় কথা বলছি, কিন্তু সেই দুজনকে দেখলাম খুব রিয়্যাক্ট করছে এবং পরে খোঁজ নিয়ে দেখা গেল ওরা স্পাই। আমেরিকা, চীন এসব দেশও তো বিরোধিতা করেছে, তো ফলে স্পাইও ঢুকে গেছিল। স্বাধীন বাংলা বেতারে খবর শুরুর আগে গাওয়া হতো জনতার সংগ্রাম চলবেই গানটি, যেখানে অন্য শিল্পীদের সঙ্গে শিলা মোমেনের কণ্ঠ আজও অমলিন। আমাদের সংস্থা থেকে কিছু শিল্পীদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ডাকা হলো গান গাওয়ার জন্য। আমরা কয়েকজন গিয়ে বেশ কয়েকটা গান রেকর্ড করে দিয়ে এসেছিলাম। সেখানে জনতার সংগ্রাম চলবে গানটা ছিল। শিলা মোমেনের স্বামী 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন। শিশু শিক্ষা সমৃদ্ধ করতে তারা দুজন দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। শিশু শিক্ষার সাথে সংস্কৃতি চর্চার যোগসূত্র ঘটাতে 1976 সালে চট্টগ্রামের নন্দনকাননে গড়ে তোলেন শিশু বিকাশ জগৎ ফুলকি এবং 2003 সালে সাংস্কৃতিক বিদ্যালয় সোনারতরী। 52 বছর আগে শিলা যখন মুক্তিযুদ্ধে অংশ নেন তখন তার বয়স ছিল 21। মুক্তি সংগ্রামের পথ ধরে দেশ স্বাধীন হলেও এখনো যুদ্ধ থামেনি এই কণ্ঠযোদ্ধার। তিনি মনে করেন মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় এখনো যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছেন এই শিল্পী। তার স্বপ্ন অসাম্প্রদায়িক, মানবিক, মুক্তচিন্তক ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তোলা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মেঘনায় কার্গো জাহাজ ডুবি, 11 লাখ মেট্রিক টন ডিজেল জলে। ইউক্রেন সংকট নিরসনে আলোচনায় প্রস্তুত পুতিন, রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন জেলেনস্কি। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। প্রায় 11 লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে মেঘনা নদীতে ডুবে গেছে ডিজেলবাহী একটি কার্গো জাহাজ। ভোরে মেঘনা তুলাতুলি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কারে থাকা নাবিক, শ্রমিক সহ 12 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বন্দর সংশ্লিষ্টরা জানান, এসভি সাগরনন্দিনী 2 নামের অয়েল ট্যাঙ্কারটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। ভোর 5টার দিকে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে থাকা অপর একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী ট্যাঙ্কারটির তলা ফেটে জ্বালানি তেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিজয় দিবস ও স্বাধীনতার 51 বছর উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জালালাবাদ অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে জালালাবাদ অ্যাসোসিয়েশন নিজস্ব ভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সংগঠনের প্রেসিডেন্ট CM কায়েস সামির সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হারুন আহমেদ চৌধুরী, বীর বিক্রম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি আব্দুল আহাদ সহ বীর মুক্তিযোদ্ধারা। আলোচকরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শোষণমুক্ত সমাজ গঠনের জন্য মুক্তিযোদ্ধার 71 অস্ত্র ধরেছিল। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলা সাহিত্যকে বিশ্ব আসরে পৌঁছে দিতে নিরন্তর কাজ করে যাবে পেন্সিল সংগঠনটির 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন থেকে এলো এই বার্তা। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানী ব্যায়াম অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রদর্শনী ও লোকজ শিল্প মেলার আয়োজন করে পেন্সিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন পেন্সিল 2016 সালে যাত্রা করে দ্রুতই সাহিত্যানুরাগীদের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা পায়। ক্রমান্বয়ে শিল্প ও সংস্কৃতির নানামুখী অর্থবহ আয়োজন ছাড়াও প্রকাশনায় আনে দুরন্ত বিপ্লব। বর্তমানে প্রায় 5 লাখ সদস্যের পরিবার পেন্সিল। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ মেটা থেকেও মিলেছে বিশেষ স্বীকৃতি। বাংলা শিল্প সাহিত্যকে বিশ্বময় ছড়িয়ে দিতে দেশে বিদেশে নানা আয়োজনও করে থাকে সংগঠনটি। সংস্কৃতি সংবাদ।
সংস্কৃতি সংবাদে এবার রয়েছে মরমী শিল্পী হাসন রাজার সম্পত্তি বেহাত হওয়ার খবর। ভূসম্পত্তির পরিমাণ ৫ লাখ একর, আয়তনে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের জমিদারির চেয়েও অধিক। অথচ এখন লাইব্রেরি করার মতো জায়গাই পাচ্ছে না হাসন রাজার পরিবার। আদিত্য মামুনের বিশেষ প্রতিবেদন। জমিদার হাসন রাজা সংসার সম্পদের মায়া ছেড়ে আপন সত্তার অন্বেষণ করে হয়েছিলেন সুফি সাধক। প্রেম ও প্রার্থনার কেন্দ্রে স্থান দিয়েছিলেন মানবিক দর্শন। মোহরের ঝঙ্কার উতরে সুরের মূর্ছনায় আবিষ্কার করেছিলেন স্রষ্টার সান্নিধ্য। সুপথের সন্ধানে হয়েছিলেন সংসার বিভাগী। বহু বাঁকের সেই জীবনের মিল যেন ঈশ্বর পুরুষ গৌতম বুদ্ধের সঙ্গে। আপন চিনিলে দেখো খোদা চিনা যায়, হাসন রাজা আপন চিনিয়ে এই গানে গায়। ভারতবর্ষের অযোধ্যা ছেড়ে একসময় যশোরে বসতি গড়েছিলেন হাসনের পূর্বপুরুষ বীরেন্দ্রচন্দ্র সিংহদেব। মুসলিম সুফি ভাবদর্শনের অনুসারী ছিলেন তিনি। নাম ধারণ করেছিলেন বাবু খান। অতঃপর জমিদারি পত্তন করেন সিলেট সুনামগঞ্জে। ৫ লক্ষ একরের জমিদারি ছাপিয়ে তিনি হয়ে ওঠেন ভাববাদী দার্শনিক, মরমী কবি। রচনা করেছেন অসংখ্য ভাবসঙ্গীত। প্রথম কথা হলো প্রেম। হাসন কষ্ট করে হাজারেরও বেশি গান লিখেছেন। সেই গানগুলাকে আমাদের দেখা উচিত না? টোটাল হাসন রাজাকে খুঁজতে গেলে তার গান, তার সৃষ্টিকে দেখতে হয়। বাংলার আউল বাউল আর অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর হাসন রাজা। সর্বপ্রাণবাদ, মানুষের কল্যাণ, ব্যক্তির মুক্তি ও শাশ্বত চিত্তের বিকাশে হাসনের দর্শন সর্বজনীন। মোল্লা মুন্সির যত কথা সকলই বেহুদা, এই কথা বলেছেন তখনকার যুগে। তখন মোল্লা মুন্সির অনেক স্ট্রং ছিল, কিন্তু হাসনরা ভয় পাননি। তাদেরকে বলেছেন নিজেকে চেনো না আর তুমি আল্লাহকে ডাকছো। জমিদারি যার বিশাল, এখন তারই নেই কোনো সহায় সম্পত্তি। আইনের মারপ্যাচে বেহাত হতে হতে বাকি শুধু তার বসবাসের স্থানটুকু। সংরক্ষণের অভাবে জমিদার বাড়ির শেষ স্মৃতিচিহ্নটুকু হারাতে বসেছে। কিন্তু আমি চাই না পরিবারের গণ্ডিতে ১০০ বছর তার পার হয়ে গেল আর এখন এসে আবার পরিবারের ভিতরে ঢুকুক। এটা আমি চাইনি বলি ২৫ শতক জায়গা আমি এবং আমার বোনেরা আমরা দান করে দিতে চাই, যে হাসন রাজার ক্ষেত্রে একটা মিউজিয়াম হোক। এটার জন্য একটা প্রস্তাব দিয়েছি আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। তবে হাসন রাজার পরিবার এককভাবে হাসন মিউজিয়ামের দাবি করলেও সংশ্লিষ্টরা বলছেন সম্মিলিত প্রয়াসের কথা। সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি করলাম, ওখানে কিন্তু একটা আর্কাইভ করেছি, যে আর্কাইভটাতে হাসন রাজা, রাধারমন, দূরবীন শাহ সহ তাদের সমস্ত কর্মের আমাদের আর্কাইভ হবে। সেখানে পারিবারিকভাবে যে সংগ্রহশালাটা আছে, আমরা বলেছিলাম সরকারিভাবে যেটা হচ্ছে এখানে আপনারা এটি সন্নিবেশ করেন বা দিয়ে দেন, ওনারা রাজি হননি। হাসন রাজার রচনা সমগ্র ব্যবহৃত জিনিসপত্র রক্ষণাবেক্ষণেরও দাবি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণই আওয়ামী লীগের আস্থা ও বিশ্বাস, বললেন প্রধানমন্ত্রী। বিএনপি ও জাতীয় পার্টি ক্ষমতায় থেকে শুধু নিজেদের ভাগ্য গড়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বিএনপি কর্মীর বাসায় যাওয়া অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের শামিল, বলছে রাশিয়া। মধ্যরাতে শেষ হচ্ছে রংপুর সিটি নির্বাচনের প্রচার, নগরী জুড়ে উৎসব আমেজ। গতানুগতিক ট্রাফিক ব্যবস্থাপনায় মিলবে না মেট্রো রেলের সুফল, নিচের সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ। শুভ বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, তারকা হোটেলগুলোতে বর্ণিল আয়োজন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।